হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম যে ফুল টাইমে জিওন আবারও ছেলে হয়ে গিয়েছিল অ্যান্ড লিপস্টিকও লাগিয়ে রেখেছিল সে। তার মানে রেডি হতে হতেই সে ছেলে হয়ে গেছে অ্যান্ড সে অনেক বেশি চিন্তা ছিল যে আজ ড্রিঙ্ক করে মিঞ্জু যদি পার্কের সাথে কিছু ভুল করে ফেলে তাহলে আমার কি হবে। পার্কও তার জন্য ওয়েট করতে করতে বোর হয়ে গিয়েছিল, তাই সে ড্রিঙ্ক করে। তখনই এন্ট্রি হয় জিওনের। সে একদম হ্যান্ডসাম ছেলের লোকে পার্টিতে এন্ট্রি নেয় অ্যান্ড পার্টিতে সব মেয়েরই নজর তার উপরে ছিল। আর যেখানে পার্ক ড্রিঙ্ক করে নাচছিল অ্যান্ড মিঞ্জিও অনেক বেশি অসভ্য ছিল, সে তাকে ভুল টাচ করে যাচ্ছিল। তখনই তার হাত জিওন ধরে নেয়। মিঞ্জু তো কিছু বুঝতে পারে না যে এই ছেলেটি কে। তারপর জিওন পার্কে বোঝাচ্ছিল দেখো আমি আবারও ছেলে হয়ে গিয়েছি, বাট ড্রাঙ্ক অবস্থায় থাকা পার্ক তো তার কথা কিছু বুঝতেই পারছিল না, সে নেচেই যাচ্ছিল। তাই জিওন তাকে ক্যারি করে বাসায় নিয়ে আসে, যেখানে সে ভুলভাল বকছিল যে দেখো আমি অ্যাস্ট্রোলজ হয়ে গিয়েছি, এখন তো আমি আকাশে উঠছি, আমার অনেক বেশি মজা লাগছে। মম ড্যাড তো অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড ছিল, তারা তাকে অনেক বেশি মারে। ইভেন তো এইসবের ভিডিও তার সিস্টার অ্যান্ড তাও পার্ক চুপ হয় না অ্যান্ড বলে মম আপনার হেয়ার কাট একদমই ছেলেদের মতো, আই ডোন্ট লাইক ছি, এটা কেমন হেয়ার কাট। নেক্সট ডে ড্যাড তাকে সুপ করিয়ে হ্যাংওভার করাচ্ছিল, বাট কালকে রাতের কোনো কিছুই তার মনে ছিল না। ড্যাড জানায় কালকের বিহেভিয়ারে তোমার মম অনেক বেশি হার্ট হয়েছে, কাল সারা রাত সে ঠিক মতো ঘুমাতে পারেনি, তাই সকাল সকালে উঠে টেম্পল চলে গিয়েছে প্রে করার জন্য। তুমি ঠিক আছো তো? তোমার কি গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছে? পার্ক বলে আমার তো গার্লফ্রেন্ডই নেই। ড্যাড বলে আচ্ছা তাহলে তুমি তোমার ফ্রেন্ডকে সরি বলে দিও, কারণ তুমি তার উপরেই কাল ভমিটিং করে দিয়েছিলে। পার্ক অবাক ছিল অ্যান্ড ভাবছিল আমি এইসব কি করলাম। অন্যদিকে জিহাইকে এখনো তার ফ্রেন্ডরা অপমান করে যাচ্ছিল যে তুমি কাল কাকে নিজের বয়ফ্রেন্ড বলছিলে। তখনই সে ওই বাসে ওয়ানশুককে দেখতে পায় আর আমরা জানতে পারি স্কুল টাইমে সে তার ক্লাসমেট ছিল। আর বাস থেকে তাড়াহুড়ো করে নামার সময় তার সাথে ধাক্কা লেগে যায় অ্যান্ড এখানে ওয়ানশুকে একটি বুক পড়ে যায়। আর যা পাওয়ার পর তার স্কুল টাইমের কথা মনে পড়ে, যখন যেখানে স্কুলের এক আগলি গার্ল ছিল জিহাই অ্যান্ড সে বলছিল যে যদি আমি সুন্দর হতাম তাহলে মডেল হয়ে যেতাম, যখন কি ওয়ানশুক বলে দেখে নিও আমার বাচ্চারা তোমার মতোই দেখতে হবে। আর তাদের কথা শুনে জানা যায় তারা একে অপরকে অনেক বেশি পছন্দ করতো, বাট কখনোই খুলে বলতে পারেনি। অ্যান্ড এতদিন পর তার ছোটবেলার ক্রাশকে দেখে সে অবাক হয়ে যায়। অন্যদিকে পার্কের সিস্টার তাকে কালকের ভিডিও দেখাচ্ছিল, সে সব কিছু রেকর্ড করে নিয়েছিল অ্যান্ড আর কিছু জিনিস ভুল করে রেকর্ড হয়ে গিয়েছিল, কারণ সে ক্যামেরা অন করে সেখানে রেখে দিয়েছিল, যেখানে পার্ক জিওনকে কথা শোনাচ্ছিল যে তুমি তো ছেলে হয়ে গিয়েছো, আমার ফিলিংস নিয়ে তুমি খেলা করছো, এভাবে আর কতদিন চলবে। এইসব শুনে জিওনের অনেক বেশি খারাপ লেগেছিল অ্যান্ড সে সেখান দিয়ে চলে এসেছিল। আর এটা জানার পর পার্ক তার সাথে দেখা করতে চায়, বাট জিহাই তাকে দেখা করতে দেয় না। এভাবেই কিছুদিন চলে যায়। পার্কে কিছুদিন মন লাগছিল না অ্যান্ড সবের শেষে আমাদেরকে দেখানো হয় কিছুদিন পর জিওনি নিজের থেকে তার সাথে দেখা করতে আসে অ্যান্ড বলে চলো আমরা ব্রেকআপ করে নিই। অ্যাকচুয়ালি সে চাইছিল না যে তার জন্য পার্কের কিছু প্রবলেম হোক, বাট পার্কও তাকে ছাড়তে চাইছিল না। অন্যদিকে বাসে আমরা জিহাইকে দেখি সে ওয়ানশুকের স্বপ্ন দেখে যাচ্ছিল অ্যান্ড এখানে আমরা জানতে পারি ফার্স্ট এপিসোডে যে আমরা টেরোকয়েড গাইডেন্স দেখেছিলাম যে সে খুব তাড়াতাড়ি ট্রু লাভ পেতে চলেছে, সেটা অ্যাকচুয়ালি জিয়াইয়ের জন্য ছিল। অ্যান্ড দ্য ট্রু লাভ কি ওয়ানশুক তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। অন্যদিকে আমরা পার্ককে দেখি সে জিওনকে বাসা ছাড়তে এসেছিল অ্যান্ড তাকে ক্যান্ডি দিয়ে বলে এটা তুমি খেও, এটা খেও তোমার ভালো লাগবে, এমনটা একদিন জিওনি তাকে বলেছিল। এরপর আমরা জিহাইকে দেখি রেডি হচ্ছিল, কারণ মম ড্যাড তাকে মেসেজ করে করে বিরক্ত করে দিয়েছিল যে তাড়াতাড়ি করে নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে বাসায় দেখা করাতে আসো। যেহেতু জিহনি মেন নারীর গুরু তাই তাকেই যেতে হবে। এখানে তারা এটা ডিসাইড করে যায় যে সেখানে বসে তারা মম ড্যাডকে সমস্ত সত্যটা বলে দেবে অ্যান্ড দুই সিস্টার বাসায় চলে আসে। মম খুব সুন্দরভাবে বাসাটি সাজিয়েছিল অ্যান্ড তার সাথে সাথে অনেক কুকিংও করেছিল অ্যান্ড জিহুনকে দেখে মম অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। এরপর তারা খাওয়ার টেবিলে আসে, যেখানে এত সুন্দর সুন্দর খাবার ছিল যা দেখে তার দু বোনই শকড হয়ে গিয়েছিল, কারণ আজ পর্যন্ত তারা বাসায় এমন ডিশ কখনোই খায়নি। মম অনেক বেশি খুশি ছিল অ্যান্ড তার দুই সিস্টার চুপ ছিল, সাহসী হচ্ছিল না মমকে সত্যটা বলার। মম বলে মাফ করবে, আমি এই সামান্যটুকুই খাবার বানাতে পেরেছি। যখন কি তার দুই সিস্টার এটাই ভেবে যাচ্ছিল যে লজ্জা থাকা দরকার, আমরা তো এমন খাবার কখনোই বাসায় খাইনি। জিওন বলে আমার মম ড্যাড তো কখনোই আমাকে এত ভালো খাবার খাওয়ায়নি। মম ড্যাড তাকে জোর করে করে খাওয়ায় অ্যান্ড তার খাওয়া দেখে মম বলে আমার আমার ছোট মেয়ে জিওনও ঠিক তোমার মতোই খায়, সে অনেক বেশি পেটু, তুমি তো তাকে চেনোই, বাসায় নিশ্চয়ই তোমার সাথে দেখা হয়েছে তার। এখানে ড্যাড বলে
জিওনকে কল করে এখানে ডেকে নাও না, তার জিজুর সাথে তারও দেখা হয়ে যাবে। যা শুনে তো জিওন এখানে একদমই ফ্রিজ হয়ে গিয়েছিল। অ্যান্ড জিহাই মম ড্যাডকে আটকে বলে না, তাকে কল করে এখানে ডাকার কোনো দরকার নেই। ড্যাড বলে কেন, তারও অধিকার আছে নিজের জিজুর সাথে দেখা করার। অ্যান্ড এখানে জিওন তো বুঝতেই পারছিল না যে সে কি করবে, তাই শেষমেশ মুখের খাবার ড্যাডের উপরে ফেলে দেয় ভুল করে। অন্যদিকে বাসায় পার্ক তার মমের রাগ ভাঙাচ্ছিল, কারণ সে কাল রাতে যা কর্মকাণ্ড করেছে তার জন্য তার মম অনেক বেশি রেগেছিল। ড্যাডও এসে তার মমকে বোঝায়, বাট মম তো উল্টে ড্যাডের মাথায় ভেঙে দেয়। অন্যদিকে জিওন তার ড্যাডকে সরি বলছিল যে দুপুরে বিহেভিয়ারের জন্য আঙ্কেল আমাকে মাফ করে দিন। অ্যান্ড এখানে জিওন তার ড্যাডের ওয়ালপেপারে নিজের ফটো দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে অনেক বেশি অদ্ভুত লাগে যে আমি আমার ড্যাডকে কেন ঠকাচ্ছি। অন্যদিকে মম তো নতুন নতুন জিনিস বের করে নিজের জামাইকে ইমপ্রেস করছিল। অ্যান্ড এই চক্করে তার পা ফিসলে যায় অ্যান্ড সে পড়ে যাচ্ছিল। জিওন তখনই এসে ধরে নেয় অ্যান্ড বলে আমি তোমাকে কতবার বলেছি উঁচুতে এই জিনিস রাখবে না। যা শুনে এখানে সবাই অবাক হয়ে গিয়েছিল, কারণ তারা ধরা পড়ে গিয়েছিল। আর অ্যান্ড এটা জেনে তো মম একদমই ফ্রিজ হয়ে গিয়েছিল। বাট পরে মম জিওনকে বোঝায়। জিওনও বলে মম তুমি চিন্তা করো না, আমি ঠিক হয়ে যাব। বাট জিহাই জানতো যে মম অনেক বেশি চিন্তায় আছে, তার সাথে সাথে স্যাডও। এরপর মম এক ওল্ড ম্যানের সাথে দেখা করতে যায় আর সমস্ত ব্যাপারটা ওল্ড ম্যানকে খুলে বলে। অ্যান্ড এই ওল্ড ম্যানের পরিচয় কি তা তো আমরা ড্রামার আগে এলেই জানতে পারবো। এরপর তারা দুজনে বাসায় ফিরে আসে। 2-3 উইক চলে গিয়েছিল, বাট সে এখনো মেয়ে হয়নি। অ্যান্ড সারাদিন বাসায় পড়ে থাকে, কোনো জবও করে না। আর জব করবেই বা কি করে, তার জন্য তো তার আইডি লাগতো। তাই সে পার্ককে কল করে অ্যান্ড তাকে বলে তুমি কোথায়, আমি বাসা থেকে বেরোতে চাই, কলেজ যেতে চাই। পার্ক বলে কলেজ এসে তুমি কি করবে, বাসায় থাকো যতক্ষণ না তুমি ঠিক হয়ে যাচ্ছ। আমি কলেজে আছি অ্যান্ড এখন অ্যাসাইনমেন্ট রেডি করছি। তখনই মিঞ্জু তাকে আওয়াজ দেয় যে কোথায় তুমি, তাড়াতাড়ি চলে এসো। তাই সে তার কল কাট করে মিঞ্জুর সাথে চলে যায়। অ্যান্ড এদিকে বস আবারও আজকে ওয়ানশোকে ডেকে দিল দেখা করার জন্য। বাট ওয়ানশো আজ লেট করে ফেলে, কারণ তার ক্লাস অনেক লম্বা ছিল অ্যান্ড বাসেও অনেক বেশি ভিড় ছিল। বস বলে তুমি যদি চাও আমি তোমাকে কার্ড দিতে পারি, যাতে করে তুমি আরামসে ঘুরে বেড়াতে পারবে। নেক্সট ডে জিওন বাসায় টেস্টি খাবার নিয়ে এসেছিল যা মম বানিয়ে পাঠিয়েছিল। আর এটা খাওয়ার জন্য সে পার্ক অ্যান্ড মিনকেও ইনভাইট করেছিল। এডিও সেখানে ছিল, বাট এডি পার্কের ফ্রেন্ড মিনকে একদমই পছন্দ করতো না। অ্যান্ড সে সেই বাসা থেকে সমস্ত জিনিস সরাচ্ছিল, যা দেখে মিন সন্দেহ না করে বসে যে সে মেয়ে না ছেলে। তখনই মিন অ্যান্ড পার্ক চলে আসে। মিন তো তাকে দেখে ডাইরেক্ট হাগ করে নেয়। পার্ক তাড়াতাড়ি করে জিওনকে তার থেকে আলাদা করে অ্যান্ড জিওনের হেয়ার থেকে ক্লিপ খুলে নেয়। জিওন যেহেতু মেয়ে ছিল তাই তার ক্লিপ লাগানো অভ্যাস। এরপর সবাই খাওয়া শুরু করে। মিন অনেক বেশি খুশি ছিল, কারণ সব ডিশই তার ফেভারিট ছিল। তাই সে বলে আমার অনেক বেশি ভালো লেগেছে। তখনই এডি আসে অ্যান্ড জিওন খুশিতে তাকে ডাইরেক্ট হাগ করে নেয়। আর এখন যেহেতু জিওন ছেলে ছিল তাই এডি লজ্জায় লাল হয়ে যায়। এরপর তারা সকালে মিলে খাওয়া শুরু করে। এডি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে আর জিওনকে ছেলেদের মতো ট্রিট করা শুরু করে। সে তার সাথে অনেক কিউট কিউট কথা বলছিল। আর মিনও অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। আর এই চক্করে এখানে জিওনের ড্রেসে শ্বাস পড়ে যায়। আর যা সে চেঞ্জ করার জন্য যখন যায় সেখানে পৌঁছে যায় এডি। জিওনকে শার্টলেস দেখে তো সে অবাক হয়ে যায়, লজ্জায় তার গাল লাল হয়ে গিয়েছিল আর বলছিল সো হট। সে তো একদম পাগল হয়ে গিয়েছিল। তখনই পার্ক আসে আর এডিকে এই অবস্থায় দেখে সে সন্দেহ করে যে তারা একসাথে কি করছিল। তারপর তারা ছাদে চলে আসে কথা বলার জন্য। অনেক রাত হয়ে গিয়েছিল আর তাদের যাওয়ারও টাইম হয়ে আসছিল। তখনই মিনের কাছে একটি মেয়ের কল আসে আর আমরা জানতে পারি মিন একটি প্লে বয় ছিল যে প্রত্যেক উইকেই নতুন নতুন গার্লফ্রেন্ড পটাতো। সেই জন্যই এডি তাকে পছন্দ করে না। অ্যান্ড এখানে সে জিওনকেও বলে যে পার্কে মিনের থেকে দূরে থাকতে বলো, নয়তো সেও তার মতো হয়ে যাবে। বাট জিউন বলে আমার তার উপর পুরো বিশ্বাস আছে, সে কখনো ভুল করবেই না। তখনই সেখানে পার্ক আসে অ্যান্ড এডিকে বলে চলো আমি তোমাকে বাসায় ছেড়ে দিচ্ছি। বাট জিউন বলে আজ সে এখানেই নাইট স্পেন্ড করবে, তাই তুমি চলে যাও। জিওন তো এটা মেয়ের মতো বলেছিল, বাট এডির তো মনে লাড্ডু ফুটছিল। ইভেন তো পার্কের সন্দেহ হচ্ছিল, যখন কি এডির মনে তো লাড্ডু ফুটছিল। আর সে ভাবে আজ রাতে তো মজায় চলে আসবে। পার্ক বলে ঠিক আছে, বাট সে মনে মনে ভয় পাচ্ছিল। এটা ভেবে যে আজ রাতে তারা দুজনে ওইসব যদি কিছু করে ফেলে, তাও সে ভয়ে ভয়ে বাসায় ফিরে যায়। এরপর আমরা জিওনকে দেখি যে দুটো বেড লাগিয়েছিল, বাট এডি এমন ভাবে লজ্জা পাচ্ছিল যেমন কি তার এটা ফার্স্ট নাইট। অ্যান্ড সে আজ তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছিল।
তাই জীবন তাকে বলে কি হলো তোমার, আজ তুমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে যখন কি আমরা তো অনেক রাত ধরে গল্প করি। এটা বলতে বলতে সে এডির অনেক ক্লোজ চলে আসে, যখন কি এডির তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, ঠান্ডাতেও তার গরম লাগছিল। বাট জীবন তো তাকে নর্মালি ট্রিট করে যাচ্ছিল কারণ সে নিজেকে একটি মেয়েই ভাবতো। বাট এডির জন্য তো জীবন একটি হ্যান্ডসাম বয় ছিল। অন্যদিকে আমরা জিনহাইকে দেখি যে তার একটি ফ্রেন্ডের ফিউনারালে এসেছিল অ্যান্ড সেখানে ভুলে ওয়ানসুকের সাথে তার দেখা হয়ে যায় যে সিগারেট খাওয়ার জন্য তাকে লাইটার চাইছিল। বাট জিনহাই তাকে চিনতে পারে অ্যান্ড সে বলে আরে তুমি, আমি তো তোমাকে চিনি, তুমি আমার স্কুল টাইমের ক্লাসমেট তাই না? আর এখানে আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। ওয়ানসুক স্কুল টাইমে অনেক বেশি হ্যান্ডসাম ছিল অ্যান্ড স্কুলের সব মেয়েরাই তার পেছনে পাগল ছিল। বাট মনে মনে সে জিহাইকে লাইক করতো, বাট প্রেজেন্ট টাইমে তার এই সুন্দর রূপ আর ছিল না। ওয়েল জিহাই তাকে বলে এখনো ঠিক তোমাকে আগের মতোই হ্যান্ডসাম লাগছে। সে বলে তুমি এখানে কিসের জন্য এসেছিলে? জিয়ন জানায় অ্যাকচুয়ালি আমার এক ফ্রেন্ডের ফিউনারাল ছিল। এরপর সে বাসায় চলে আসে। জিয়ন বলে কি এতদিন পর তুমি তোমার স্কুল টাইমের ভালোবাসাকে দেখতে পেলে আর শুধুমাত্র সিগারেট খেয়ে চলে এলে? জিয়াই বলে না না, আমরা অনেক কথাও বলেছি। আর আর আমাদেরকে দেখানো হয় তারা কি কথা বলেছিল। তারা একে অপরকে জিজ্ঞাসা করেছিল কি জব করে এখন। আর ব্যাস তারপর বাসায় চলে আসে। এডিট তো অনেক বেশি হাসি পাচ্ছিল অ্যান্ড বলছিল আপাতত তার নাম্বারটা তো নিতে পারতে। এরপর জিয়ন অ্যান্ড এডি মিলে ডিশ ওয়াশ করছিল। জিয়ন তাকে এপ্রিল পড়ায় অ্যান্ড তার আবার লজ্জায় গাল লাল হয়ে যায়। জিয়াই যখন দেখে তাকে বলে এটা কি হচ্ছে, আই নো তুমি কি ফিল করছো, আমিও কিছুদিন আগে এমনটাই ফিল করেছিলাম। নেক্সট ডে জিয়ন পার্কের জন্য কলেজে খাবার নিয়ে যায়। বাট এখানে পার্ক তো মেঞ্জুর সাথে খাচ্ছিল তাই সে তার খাবার লুকিয়ে নেয়। তখনই মেঞ্জু তাকে বলে আরে তুমি সেই ছেলে না যে ওই দিন পার্টিতে এসেছিলে? সে বলে হ্যাঁ, অ্যান্ড নিজের খাবার লুকিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। বাট পার্ক তাকে আটকায় অ্যান্ড সে তার আনা খাবারও খায়। খাওয়ার পরে সে অ্যান্ড মিঞ্জু মিলে প্রজেক্টটি করেছিল, তার ফটোশুট করানো হয় অ্যান্ড এখানে অনেক ফরেনিয়াররাও এসেছিল। জীবনে অনেক বেশি খারাপ লাগে যে তারা তাদের লাইফে কত বেশি সফল হয়ে যাচ্ছে যখন কি আমি ছেলে হয়ে বসে আছি বাসায়। এভাবে আমি কতদিন থাকবো? ফটোশুট করার পর তারা সবাই এখানে লাঞ্চ করতে যায়। বাট কিছুক্ষণ পর আমরা পার্ককে হসপিটালে দেখি কিছুই নয়, সে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। তখন সেখানে জিউন আসে অ্যান্ড পার্কের মমও চলে আসে অ্যান্ড সে জিউনকে ব্লেম করছিল যে তুই সেই ছেলে না যে ওই দিন আমার ছেলেকে ড্রিঙ্ক করে বাসায় নিয়ে এসেছিলি, আজ তুই তার সাথে কি করেছিস? সে অজ্ঞান হয়ে গিয়েছে। মিঞ্জু বলে আরে আন্টি সে কিছুই করেনি, আমি তাকে এখানে রেখেছি। নার্স বলে তুমি পার্কের গার্লফ্রেন্ড তাই না, একটু আস্তে কথা বলো। ব্যাস মেঞ্জু তো হয়ে গেল। সেও বলে দেয় যে হ্যাঁ আমি পার্কের গার্লফ্রেন্ড। মমও অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল যে সে তার বৌমা পেয়ে গেছে, তাও আবার এত কিউট। অ্যান্ড বলে একদিন বাসায় এসো, আমি নিজের হাতে তৈরি ডিশ তোমায় খাওয়াবো। জিউন বলে তুমি মিথ্যে কেন বলছো, তুমি পার্কের গার্লফ্রেন্ড নয়, কারণ সে তো অন্য কাউকে ভালোবাসে। মিনহু বলে আজ হয়তো না হতে পারি বাট ফিউচারে আমি তার গার্লফ্রেন্ড হতে চলেছি। জিউন অনেক বেশি রেগে যায়, চেঁচিয়ে বলে যে আমি তার গার্লফ্রেন্ড। আর যা শুনে তো সবাই শকড হয়ে যায় আর তাদেরকে গে কাপল ভাবে। বাট তখনই জিউন বলে আরে না না, আমি তো মজা করছিলাম। অ্যান্ড আবারও সবকিছু নর্মাল হয়ে যায়। পার্কেরও জ্ঞান ফিরে এসেছিল অ্যান্ড এখানে সমস্ত ক্রেডিট মিঞ্জু নিয়ে নেয়। অ্যান্ড এই সব কিছু দেখে জিউনের তো মনে ভেঙে যায়। সে স্যাড হয়ে বাইরে চলে আসে। পার্কও তার পেছনে আসে অ্যান্ড তার শোল্ডারে মাথা রেখে বলে আমি কিছুক্ষণ তোমার শোল্ডারে মাথা রেখে ঘুমোতে চাই। তখনই সেখানে মিঞ্জু চলে আসে অ্যান্ড বলে তোমরা এখানে কি করছো? অ্যান্ড জিউনের পুরো রাগ দেখায় যে তুমি তাকে এখানে নিয়ে এসেছো তাই না। অ্যান্ড সে পার্কের ভেতরে নিয়ে যায়। নেক্সট ডে জিউন কলেজে আসে তার জিনিস নিয়ে যাওয়ার জন্য, কারণ সে তো কলেজ আসে না। তখনই তার নজর মিঞ্জু অ্যান্ড পার্কের ওপর যায়, যারা এখানে বসে অনেক বড় বড় বাতেলা মারছিল। তার সাথে সাথে মিঞ্জু তাকে ডেটে যাওয়ার কথা বলছিল যে একটি নতুন রেস্টুরেন্ট খুলেছে, চলো আমরা সেখানে যাই। পার্ক তাকে কফিও খাওয়াচ্ছিল। আর এইসব কিছু দেখে তো জিউন রেগে আগুন হয়ে গিয়েছিল। এখানে মিনহু তাকে জিজ্ঞাসা করে জিউন এত চিপকু কেন, সে সবসময় তোমার এত ক্লোজ কেন আসে? পার্ক বলে আমরা ভালো ফ্রেন্ড সেই জন্য, এছাড়া আর কিছুই নয়। তুমিও তো আমার খুব ভালো ফ্রেন্ড, তাই তুমিও আমার এত কেয়ার করো। মিঞ্জু বলে আমার ব্যাপারটা আলাদা, কারণ আমি তোমাকে লাইক করি সেই জন্য এসব করি। বাট জিউন কেন করে, সেও কি তোমাকে লাইক করে? আর এইসব শুনে তো জিউন রেখে আগুন হয়ে গিয়েছিল। মিঞ্জু বলে সে হসপিটালে বলেছিল যে সে তোমার গার্লফ্রেন্ড হয় অ্যান্ড এইসব শুনে তো তার উপর কফি ফেলে দেয়, যা দেখে জিউন ভাবে ঠিক হয়েছে। অ্যান্ড পার্ক মিনহুর উপর পড়া কফি পরিষ্কার করতে যাচ্ছিল, যা
দেখে জিও নিজের রাগ আর কন্ট্রোল করতে পারে না অ্যান্ড চেঁচিয়ে ওঠে আর বলে, আমি তোমাকে মেসেজ করেছিলাম, তুমি রিপ্লাই কেন দাওনি? পার্ক মেসেজ চেক করে বাট কোনো মেসেজ ছিল না। জিওন বলে, আমি মেসেজ করবো আর তুমি দেখবে না, এটা তো হতেই পারে না। আর মেঞ্জু বলে, তুমি পার্কের পেছনে কেন পড়েছো? ব্যাস দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। পার্ক বলে, আরে তোমরা এভাবে ঝগড়া কেন করছো? জিওন বলে, না তুমি বলো আমাদের মধ্যে কে বেশি সুন্দর? পার্ক বলে, তোমরা দুজনই অনেক সুন্দর, এবারে ঝগড়া করা বন্ধ করো। সালা এখানে ফেসে গিয়েছিল কারণ গার্লফ্রেন্ডের সামনে অনুমের প্রশংসা করেছিল, ব্যাস আর কি হয়েছিল, তারা তার অবস্থা খারাপ করে দেয়। পার্ক সিচুয়েশন সামলানোর জন্য মেঞ্জুর বলে রেস্টুরেন্টে যাওয়ার কথা বলে অ্যান্ড দুই মেয়েই তার হাত ছাড়ছিল না। রেস্টুরেন্টে পৌঁছানোর পরও তারা সিটে বসে নিয়ে ঝগড়া করছিল আর তাই বাধ্য হয়ে পার্কে উঠে আলাদা হয়ে বসে। তারপর দুই মেয়ে স্পাইসি ফুড কম্পিটিশন শুরু করে অ্যান্ড স্পাইসি খাবার খেয়ে তাদের দুজনের অবস্থায় খুব খারাপ হয়ে গিয়েছিল, বাট কেউই হার মানতে রাজি ছিল না। এরপর জিওন পার্ককে নিয়ে এক জায়গায় পালিয়ে আসে অ্যান্ড তাকে ওয়ার্ন করে, এরপর যেন ওই মেয়েটির সাথে তোমাকে না দেখি, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। জিওনের অনেক বেশি ঝাড় লাগছিল অ্যান্ড এখানে পার্ক জিওনের মেয়ের ফেস দেখতে পাচ্ছিল অ্যান্ড সে বলছিল, মনে হচ্ছে তো তোমাকে আমি কিসই করে নেই। অ্যান্ড তখনই সে আবার জিওনের ছেলের ফেস দেখতে পাচ্ছিল অ্যান্ড এখানে তাদের বিহেভিয়ার দেখে আশেপাশের সবাই তাদেরকে গে কাপেল ভাবছিল। অন্যদিকে ওয়ানশুককে তার মম কল করে জানায়, তোমার ড্যাডের শরীর অনেক বেশি অসুস্থ, বাট তিনি হসপিটালে যেতে চাইছে না। তুমি এসব কি করছো আর কতদিন এমন করবে? তোমার বয়স চলে যাচ্ছে, তাড়াতাড়ি কোথাও সেটেল হয়ে যাও। তখনই তার কাছে বসের কল আসে যে তাকে বলে বাইরে দেখা করতে। ওয়ানশুকও যায় অ্যান্ড এখানে বস তাকে একটি এক্সপেন্সিভ ওয়াচ গিফট করে। ওয়ানশুক এটা নিতে মানা করলে সে বলে, তুমি আমাকে অনেক বেশি ওয়েট করাও, গত দুদিনও তুমি আমাকে অনেক বেশি ওয়েট করিয়েছো, আজ পর্যন্ত আমি কারোর জন্য এত ওয়েট করিনি, তাই এই গিফটটি পানিশমেন্ট ভেবে রেখে দাও। ওয়ানশুক বলে, সরি বাট এটা আমার চাই না। এখানে বস তাকে জোর করে কিস করে নেয়। অন্যদিকে আমরা জিআইকে দেখি যে একটি কাপল এজেন্সিতে জব করতো। সে এতদিনে অনেকেরই পার্টনার খুঁজে দিয়েছিল বাট নিজেই এখনো সিঙ্গেল রয়ে গেল অ্যান্ড এখানে তার কলিগ জানায়, আমি তো যাচ্ছি আমার পার্টনার খুঁজতে, যদি এভাবে এখানে কাজ করতে থাকি তাহলে আমাকে সিঙ্গেলই মরতে হবে। তখনই যেখানে পার্ক আসে, জিআই তাকে দেখে ভয় পেয়ে যায় কারণ তার মনে হচ্ছিল যে পার্ক জিওনের সাথে ব্রেকআপ করতে চায় অ্যান্ড সে তাকে বলতে পারছে না, তাই আমাকে বলতে এসেছে। বাট এমনটা কিছুই নয়, পার্ক তো জিওনের ব্যাপারে জিজ্ঞাসা করতে এসেছিল যে সে আজকাল কি করছে। জিআই বলে তার লাইফ অনেক বেশি হার্ড হয়ে গিয়েছে, কখনো কখনো তো সে ভুলেই যায় সে এখন ছেলে হয়ে গিয়েছে, বলে গার্লস ওয়াশরুমে ঢুকে যায়, যার কারণে তাকে মারও খেতে হয়েছে অ্যান্ড কোনো জবও পাচ্ছে না, যার কারণে তাকে সারাদিন দৌড়াতে হচ্ছে কারণ তার এখন একটি পার্ট টাইম জবের খুবই দরকার। জিওনের মাথায় একটি আইডিয়া আছে অ্যান্ড সে তার সিস্টারকে একটি গিফট দিয়ে মানাতে শুরু করে যে তুমি মম ড্যাডকে তোমার টিউশন টিচারের কথা বলো যে তোমার একটি টিউশন টিচার লাগবে। প্রথমে তো সে মানা করছিল বাট জিওনের নাম শুনে সে রাজি হয়ে যায় কারণ সে আগে থেকে জিওনের পেছনে লাট্টু ছিল। এরপর নাইটে পার্ক জিওনকে বাসায় নিয়ে আসে। জিওন তো অনেক বেশি ভয় পেয়েছিল আর ভয়ে ভয়ে বাসায় ভেতরে যায় অ্যান্ড সে যা প্র্যাকটিস করে এসেছিল এখানে তো বলা শুরু করে। মম ড্যাড অনেক বেশি কুল ছিল তাই তাকে বলে, এত ভয় পাওয়ার কিছুই নেই, আর এমনিতেও তুমি আমাদের কাছে নতুন থরি, তোমাকে তো আমরা আগে থেকেই চিনি। মম বলে, আমার ডটার এক নম্বরে পড়ার চোর, সে কখনো পড়তে বুঝতেই চায় না, বাট জানি না হঠাৎই সে টিউশন টিচারের কথা বললো আর আমরা ভালো করে জানতাম সে কোনো হ্যান্ডসাম ছেলেকেই চুজ করবে কারণ সে একদমই আমার মতো হয়েছে। তখনই ড্যাড তাকে জিজ্ঞাসা করে, তা বলো তুমি তোমার মিলিটারি ট্রেনিং কোথায় থেকে নিয়েছো? এখানে জিওন ঘাবড়ে বলে দেয় যে নর্থ কোরিয়া, যা শুনে তো তারা অবাক হয়ে যায় অ্যান্ড ভাবে এটা কি করে সম্ভব। বাট তখনই ওয়ার্ক সিচুয়েশন সামলে বলে, অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড মজা করছে, আমার ফ্রেন্ডের কথায় কথায় মজা করা অভ্যাস। এরপর বাইরে গিয়ে সে জিওনের পর অনেক বেশি হাসে, তখনই তাদের কাছে এডির কল আসে। এরপর আমাদেরকে এডিকে দেখানো হয় যে অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল অ্যান্ড কান্না করছিল কারণ তার এক ফ্রেন্ড তাকে আজ ব্লাইন্ড ডেটে পাঠিয়েছিল, বাট সে যখন ছেলের সাথে দেখা করে সেটা কোনো ছেলে নয় বরং একটি বুড়ো আঙ্কেল ছিল। সে বলে, আচ্ছা আমি কি এতটাই খারাপ দেখতে যে আমার কোনো হ্যান্ডসাম বয়ফ্রেন্ডও থাকতে পারে না? অ্যাকচুয়ালি এডি জন্ম থেকেই সিঙ্গেল ছিল আর যেহেতু সে রোমান্টিক নোবেল লেখে তাই তারও ইচ্ছা যে তারও কোনো এক হ্যান্ডসাম বয়ফ্রেন্ড থাকবে যে তার কেয়ার করবে অ্যান্ড অনেক বেশি ভালোবাসবে। এসব বলতে বলতে সে অজ্ঞান হয়ে যায়। তখনই এডির ফোনে ওই ফ্রেন্ডেরই মেসেজ আসে যে তাকে আজ ব্লাইন্ড ডেটে পাঠিয়েছিল। আরে তুমি আজ ব্লাইন্ড ডেট থেকে পালিয়ে কেন গেলে? কত ভালো ছেলে তোমার জন্য খুঁজেছিলাম আমি। ওয়েল কোনো ব্যাপার নয়, সামনেই আমার বার্থডে আছে, সেখানে তুমি চলে এসো, আমি তোমার তাকে বয়ফ্রেন্ড বানিয়ে দেবো। আর এই মেসেজটি পড়ে তো জীবনে অনেক বেশি রাগ হয়। এরপর
তারপর সে এডিকে তুলে বাসায় নিয়ে আসে। সেখানে আমরা পার্ককে দেখি যে ভাবছিল যখন এডিকে জিওন ক্যারি করে নিয়ে আসছিল তখন এডি বলছিল যে তুমি তো ছেলে হয়ে গিয়েছো, তাই তুমি যদি চাও আমার এখন গার্লফ্রেন্ড হতে পারো, আমি তোমার অনেক বেশি কেয়ার করব, তার সাথে সাথে তোমাকে প্রোটেক্ট করব। জিওন বলে আমি এমনটা চাই না, কারণ আমি আবারও মেয়ে হয়ে পার্কের সাথে থাকতে চাই। এইসব কিছু ভেবে পার্কের অনেক বেশি খারাপ লাগে। নেক্সট ডে যখন এডির জ্ঞান ফেরে সে কালকের কথা ভেবে অনেক বেশি লজ্জিত ছিল, তাই সে জিওনকে সরি বলে। তারা এখানে ব্রেকফাস্ট করছিল তখনই জিওনের ফোনে তার সিস্টারের মেসেজ আসে যে তাকে বলছিল তুমি কাল সারা রাত কোথায় ছিলে, বাসায় কেন আসনি। অ্যান্ড এই মেসেজটা এডি চশমা না পরেই রিড করে ফেলেছিল, তাই জিওন তাকে জিজ্ঞাসা করে তুমি চশমা না পরেই দেখতে পাও, তাহলে চশমা কেন পরো। এডি বলে এটা তো আমি আমার আইডেন্টিটির জন্য পড়ি। জিওন বলে আইডেন্টিটি, আচ্ছা তাহলে আমার আইডেন্টিটি কি। এডি বলে তুমি এক ভালো রাইটার ছিলে, তুমি ভালো স্টোরি লিখতে, বাট ছেড়ে কেন দিলে। এখানে আমাদেরকে স্কুল টাইমের সিন দেখানো হয় যখন সবাই স্কুলে পড়তো, অ্যান্ড স্কুলে ওই সময় একটি রাইটিং কম্পিটিশন ছিল, অ্যান্ড স্কুলের সকলেই আশা করেছিল যে জিওন উইনার হবে, বাট তার লিস্টের নামই আসে না, আর ফার্স্ট প্রাইজ এডি জিতে নেয়। অ্যান্ড তখন থেকেই জিওন অনেক বেশি ডিমোটিভেট হয়ে গিয়েছিল, তাই সে লেখা ছেড়ে দিয়েছিল অ্যান্ড এডি লেখা শুরু করেছিল। তারপর এডি বলে আমার সমস্ত নোভেলসে কেউ একজন কমেন্ট করে আর তার রেটিং বাড়ায়, অ্যান্ড শুধু তাই নয় তার আগের স্টোরি ও সে প্রেডিক্ট করে দেয়, আর আমি জানি ওই পার্সন আর কেউ নয় তুমি আবার ওই স্টোরি লেখা শুরু কেন করছো না, তুমি এক ভালো রাইটার্স। এরপর সে তাকে একটি ডায়েরি দেয়। জিওন যখন সেটা দেখে তাতে জিওনের জন্য এডি অনেক কিছু লিখেছিল যা তাকে অনেক মোটিভেটও করে, অ্যান্ড সে ভাবে সে তো বলে সে লেখার জন্য টাইমই পায় না, তাহলে এইসব সে কখন লিখলো। নেক্সট ডে জিওন আসে পার্কের ক্যাফেতে, যেখানে মেন তাকে গিয়ে হাগ করে নেয়, অ্যান্ড এখানে জিওন জানায় আমার হেল্প লাগবে, আমি চাই তুমি কিছুদিনের জন্য এডির বয়ফ্রেন্ড হয়ে যাও, যাতে সে তার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যেতে পারে, না তো সেখানেও তাকে এম্বারেস হতে হবে। মেন বলে আমি কেন তার বয়ফ্রেন্ড হব, তুমি হয়ে যাও, তুমি তো অনেক বেশি হ্যান্ডসাম। মেনের আইডিয়া তার অনেক বেশি ভালো লাগে। এরপর বাসায় এসে সে বাত নেয়। জিহাই তো তার হ্যান্ডসাম সিস্টারকে দেখে পাগল হয়ে গিয়েছিল। অন্যদিকে এডিকে দেখিয়ে সে বার্থডে পার্টিতে গিয়েছিল যেখানে তাকে হ্যাপি দেখাচ্ছিল, বাট সেখানে মেয়েরা তাকে অদ্ভুত নজরে দেখছিল। অ্যাকচুয়ালি তার ফ্রেন্ড সকলের সামনে এটা বলেছিল যে এডি অনেক বেশি গুড লুকিং অ্যান্ড চার্মিং, বাট এখানে গার্লসরা তাকে এভারেজ নজরে দেখছিল। সে তো একদমই সুন্দর নয়, নর্মাল, তার সাথে সাথে ব্যাটারিও। তখনই সেখানে তার ডেড বয় চলে আসে, হ্যাঁ ওই মিডল এজের ম্যানটি, অ্যান্ড সে তো এডির সুন্দরতা দেখে পাগল হয়ে গিয়েছিল, ইভেন তো সে তাকে বিয়েও করতে চাইছিল। অ্যান্ড সে তার হাত ধরে নেয়। তার ফ্রেন্ড বলে এডি ইস বলে দাও, এমনিতেও সে ভালো ছেলে আর তোমাকে কেউ ভাও তো দেয় না। বেচারা এডি তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। তখনই সেখানে জিওন আসে অ্যান্ড নিচে দিকে টেনে বলে সে আমার গার্লফ্রেন্ড, যাকে দেখে সেখানে সবাই অবাক হয়ে গিয়েছিল যে তার মতো একটি ব্যাটারি এত হ্যান্ডসাম বয়ফ্রেন্ড কি করে হতে পারে, স্পেশালি ডেড গাই। অন্যদিকে আমরা মেজুকে দেখি যে সেম টু সেম জিওনের মতো হেয়ার কাট করিয়েছিল। অ্যাকচুয়ালি সে একটি ফটোকে জিওনকে দেখেছিল যেখানে সে এরকমই হেয়ার কাট করে রেখেছিল। যেহেতু সে পার্ককে পছন্দ করে তাই তাকে পড়ানোর জন্য তার 100% এফোর্ট লাগিয়ে যাচ্ছিল। অন্যদিকে আমরা পার্টির সিন দেখি যেখানে কেউই বিশ্বাস করছিল না যে এডি এত হ্যান্ডসাম বয়ফ্রেন্ড হতে পারে, তাই তারা ভাবে হয়তো রেন্ট দিয়ে তাকে এনেছে। জিওন অনেক বেশি রেগে যায় অ্যান্ড তার ফ্রেন্ডকে কথা শোনানো শুরু করে। আমি জানি তুমি নোভেল লেখো, বাট তা অনেক বেশি বোরিং, কারণ রোমান্টিক নোভেলের মধ্যে লাভ, রোমান্স, ফিলিংস, ইমোশন থাকে, বাট তোমার নোভেলসে হেটার, চিটার, মাইন্ড গেম, প্ল্যানিং এসব বেকার জিনিস। রিলেশনশিপে এমনটা হয় না। তারপর সে এডিকে নিয়ে বাইরে চলে আসে। এডি তার উপর অনেক বেশি রেগে গিয়েছিল। জিওন বলে আরে কি হলো, আমি তো তোমার হেল্প করলাম, তোমার ফ্রেন্ড সকলের সামনে তোমাকে অপমান করে যাচ্ছিল, অ্যান্ড এক মিডল এজের আঙ্কেলের সাথে তোমার বিয়ে দেওয়ার কথা বলছিল। অ্যাকচুয়ালি এডির মনে হচ্ছিল যে জিওন তার উপর দয়া করছে, তাই সে বলে আমার থেকে দূরে থাকো, তুমি এত বেশি হ্যান্ডসাম, যদি আমি তোমাকে ভালোবেসে ফেলি তাহলে তুমি কি করবে। যা বলে সে তো সেখান দিয়ে চলে যায়, বাট জিওন অনেক বেশি স্যাড হয়ে গিয়েছিল অ্যান্ড আপসেট হয়ে পার্কের কাছে আসে, বাট সে দেখে পার্ক তো বেঞ্জুর সাথে বিন্দাস ছিল, তাই তার এখানে মন ভেঙে যায়। এরপর বাসায় এসে সে তার সমস্ত রাগ তার টয়ের উপর দেখাচ্ছিল, বাট সে নিজেকে শান্ত করে অ্যান্ড যোগা করা শুরু করে। নেক্সট ডে আমরা পার্কে দেখি তার জীবনের কথা মনে পড়ছিল, বাট মিঞ্জু তার পিছু ছাড়ছিল না, অ্যান্ড সে বলছিল তোমার জন্য আমি কাল সারা রাত ভমিটিং করেছি। পার্ক ভাবে কাল আমি ড্রিঙ্ক করে তার সাথে কি করেছি, বাট সে তো এখানে কফির কথা বলছিল। ইভেন তো এখানে মিনেরও তার দুজনের উপর সন্দেহ হয় যে তার দুজনের মধ্যে চলছেটা কি। অ্যান্ড আজ ফাইনালি পার্ক তাকে অনেক রেগে বোঝায় যে দেখো আমার গার্লফ্রেন্ড আছে, সেটা তুমি ভালো করে জানো, তারপরেও আমি তোমার সাথে থাকছি, আর এটা ভুল একদিক দিয়ে, আমি তার সাথে চিট করছি।
মিঞ্জু বলে হ্যাঁ আমি জানি, অ্যান্ড এটাও জানি তুমি আমাকে ধীরে ধীরে লাইক করতে শুরু করেছো, তাই বেশি দেরি না করে আমাকে নিজের গার্লফ্রেন্ড বানিয়ে নাও। এত কিছু শোনার পরও মিঞ্জু যদি এমন কথা বলে তাহলে তার মতো নির্লজ্জ মেয়েকে পার্ক আর বলবে এটা কি। তারপর সে পার্কে পার্টি নাইটের ফটো দেখায়, যেখানে জিউনের ফটো কেউ তুলে আপলোড করে দিয়েছিল সোশ্যাল মিডিয়াতে, অ্যান্ড তার ফটো এখন ট্রেন্ড করছিল। সবাই তাকে অনেক বেশি পছন্দ করছিল, অ্যান্ড সবাইকার একটাই কোশ্চেন ছিল যে এত হ্যান্ডসাম ছেলে এটা কে, অ্যান্ড সে কোথায় তাকে। সমস্ত মেয়েরা তো পাগলের মতো তাকে খুঁজে যাচ্ছিল। পার্ক দেখে অনেক বেশি রেগে যায় অ্যান্ড বলে এটা কে আপলোড করেছে। মিঞ্জু বলে আরে এটাতে এত রাগার কি আছে, তুমি বলে দাও না যে পার্ক কোথায় থাকে, তাহলে এই মেয়েদের হেল্পও হয়ে যাবে। ব্যাস পার্ক আবারও চুপ হয়ে যায়। অন্যদিকে জিওন আজ গিয়েছিল পার্কে সিস্টারের ক্লাস নিতে, বাট এখানে তার সিস্টারের তো ক্লাসে মনে ছিল না, সে স্কুল তো যায় না আর পড়াশোনা তো এক নম্বরে পড়ার চোর ছিল। ইভেন তো সে জিওনকে নন স্টপ দেখে যাচ্ছিল, অ্যান্ড জিওনও ডিস্টার্ব হয়ে যায় এখানে। সিস্টার বলে লজ্জা পেও না, আমি সব কিছু জানি যে আমার ব্রাদার অ্যান্ড তোমার মধ্যে কি চলছে, তোমাদের মধ্যে ওইসব কিছু আছে, ভয় পেও না, আমি কাউকে বলবো না। তার কথা শুনে জিওন ভাবে তার মানে তার সিস্টার সত্যটা জানে, বাট এমনটা কিছুই নয়। অ্যাকচুয়ালি সে জিওনকে গিয়ে ভাবে তার মনে হয় সে আর তার ব্রাদার কে কাপল। এরপর জিউন যায় এডির বাসে তার জন্য খাবার নিয়ে, বাট এডি অনেক বেশি স্যাড ছিল কালকের ব্যাপারটা নিয়ে। বাট জিউন তাকে চিয়ার আপ করে, বাট এডি বলে দূরে থাকো আমার থেকে, যদি আমার সাথে থাকতে চাও তাহলে তোমাকে কিছু রুল ফলো করতে হবে। অ্যান্ড সেই একটি নোট নিয়ে আসে যেটাতে সে সমস্ত রুল লিখে রেখেছিল, যে জিউন কখনো হ্যান্ডসাম হয়ে তার সামনে আসতে পারবে না, অ্যান্ড এডি যখন বলবে তাকে সিগনেচার ডান্স করতে হবে, আর এডি তাকে ভালোবাসবে না আর দুজনের টাচও করবে না। অন্যদিকে পার্ক তো অনেক বেশি চিন্তা ছিল, কারণ জিউনের ওই ফটোটি ট্রেন্ড করছিল অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে মেয়েরা পাগল হয়ে গিয়েছিল তাকে খোঁজার জন্য। তাই পার্ক যায় জিউনের কাছে তাকে বলার জন্য, বাট জিউন বলে কোনো ব্যাপার নয়, তারা কয়েকদিন পরে নিজের থেকে এই চুপ হয়ে যাবে, এসব বাদ দাও। এটা বলো কাল রাতে তুমি কোথায় ছিলে। পার্ক চুপ হয়ে যায়, বাট জিউন তো জানে যে সে কাল মিঞ্জুর সাথে ছিল, তাই নিজেকে শান্ত করার জন্য যোগা করে। যতদিন যাচ্ছিল জিউনের পপুলারিটি যেমন আকাশ ছুঁয়ে যাচ্ছিল, ইভেন তো নিউজেও দেখাচ্ছিল যে কে এই হ্যান্ডসাম ছেলে, মনে হচ্ছে কোনো বড় কোম্পানির সিইও। অ্যান্ড এক লেডি তো তার ছেলেকে জিউনের মতো হেয়ার কাট করাতে এনেছিল, তাও আবার জিউনের মম ড্যাডের পার্লারে। মম ড্যাড তো অবাক হয়ে যায় যে আমার মেয়ে ছেলে হয়ে এত পপুলার হয়ে গেল। ইভেন তো জিউনের ফ্যান ক্লাবও হয়ে গিয়েছিল। অ্যান্ড এইসব দেখে তো পার্ক অনেক বেশি চিন্তায় পড়ে যায়। অ্যান্ড ফাইনালি একদিন জিউনের ফ্যানরা তাকে দেখে ফেলে, অ্যান্ড তার কাছে তো এখন আননোন নাম্বার থেকে কলও আসা শুরু হয়েছিল। অ্যাকচুয়ালি তার নাম্বার ভাইরাল করে দেওয়া হয়েছিল, আর ভাইরাল যে করেছে সে আর কেউ নয়, এডির ওই পার্টির ফ্রেন্ডই ছিল যে হিংসার মারে এমনটা করেছিল। আর যেহেতু এই সব কিছু এডির জন্য হয়েছিল, তাই জিউন অ্যান্ড পার্ক যায় এডির সাথে দেখা করার জন্য। সে বলে সরি, অ্যান্ড যেহেতু আমার জন্য এই সব কিছু হয়েছে তাই আমি এই সব কিছু ঠিক করব। আর নিজের ম্যানেজারকে কল করে বলে আপনি সবসময় চাইতেন না যে আমি আমার ফেস রিভিল করি। আর ফাইনালি সেই দিন চলে এসেছে, অ্যান্ড এডি চাইছিল সেখানে সে জিওনকেও ডাকবে অ্যান্ড ইন্ট্রোডিউস করাবে যে সে তার বয়ফ্রেন্ড, আর যার কারণে এই সমস্ত মেয়েরা তার পিছু ছেড়ে দেবে। এটা ভেবে যে সে তো অলরেডি রিলেশনশিপে আছে, প্ল্যান তো ঠিকই ছিল, তাই তারা আলাদা আলাদা জায়গায় গিয়ে অনেক ফটোশ্যুট করায়। অ্যান্ড তাদের এই ফটোশ্যুট একদমই রিয়েল লাগছিল, তাদেরকে সব থেকে হ্যাপি কাপল মনে হচ্ছিল। আর এডি এই সমস্ত ফটো নিয়ে তার ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট করে দেয়, যেখানে তার ফ্যান্সরা কয়েক ঘন্টার মধ্যেই কমেন্ট বক্সে ঝড় তুলে দিয়েছিল যে এই হ্যান্ডসাম ছেলেটি তো রাইটারের বয়ফ্রেন্ড। অ্যান্ড এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।